চাকরি তো সে সোনার হরিণ, সৌভাগ্যবানরাই সেই সোনার হরিণের সন্ধান পায়। আবার অনেক সৌভাগ্যবান এই সোনার হরিণ হারিয়েও ফেলছেন, সেটা অন্য কথা। আজ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কিভাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পাস করব। একেবারে ফর্ম ফিল আপ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আসি যে ফর্ম ফিল আপের সময় পোস্ট প্রিফারেন্স অর্থাৎ যে ক্যাডার প্রিফারেন্স যেটা বলেছিলাম যে সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিওনাল, এই তিনটের মধ্যে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের জন্য তো কোনো কথাই নেই, ঠিক আছে। কিন্তু যারা এখনও ফর্ম ফিল আপ করেনি বা একটা ডিলেমায় আছে যে কোনটা কোন প্রিফারেন্সে দেব, তো প্রথমত আমি বলি যে এটা যেহেতু সি গ্রুপের চাকরি বা কেরানি পোস্টের জন্য প্রত্যেকটা পোস্টই অবশ্যই বেশ লুক্রেটিভ, দারুণ পোস্ট। কিন্তু প্রমোশন প্রিফারেন্সের দিক থেকে দেখতে গেলে সেক্রেটারিয়েট 1, 2 নম্বর ডাইরেক্টরেট, 3 নম্বর রিজিওনাল, সাধারণত এই অর্ডারে দিলেই সবথেকে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। এটাই হচ্ছে বিষয়। কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না থেকে এই প্রিফারেন্সে সাজালেই এবং যারা প্রথমের থেকে ভালো র্যাঙ্ক করবে তাদেরকেই সেক্রেটারিয়েটে দেওয়া হয়ে আছে। একেবারে প্রথমে আসি, ফর্ম ফিল আপ হয়ে গেল, এবার পড়াশোনা আমাকে শুরু করতে হবে। তাহলে শুরু করতে গেলে আমাকে প্রথমেই যেটা দরকার হচ্ছে একটা বুক লিস্টের দরকার। বুক লিস্ট রাখতে হবে। বুক লিস্ট আমাকে এমনভাবে বাছতে হবে যে আমি অনেকগুলো বেশি বইয়ের ভারে যেন ভারাক্রান্ত না হয়ে পড়ি। আমাকে বুক লিস্ট রাখতে হবে খুব সংক্ষেপিত, খুবই ছোট, এবং আমাকে মনে হয় যে ইজি টু হ্যান্ডেল, এটাকে খুবই সহজে অনায়াসে আমি হ্যান্ডেল করতে পারছি, এরকম একটা আমাকে বুক লিস্ট বানাতে হবে। তো সেটা সত্যিই খুবই দুরূহ একটা ব্যাপার, কঠিন কাজ। তো কঠিন কাজ হলেও সেটা করতে হবে। প্রথমে আসি প্রিলিমসের জন্য বুক লিস্ট। তাহলে প্রিলিমসের জন্য একেবারে প্রথমে যেটা আসি সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে, এই পোর্শনটার জন্য এখানে কিন্তু 40 মার্কস আছে, 40 আছে। তো এই জন্য যেটা বলবো সেটা হচ্ছে দেখো, বেসিক্যালি প্রত্যেকটা ক্যান্ডিডেটস যারা ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেই মাধ্যমিক পাস। তুমি যে মাধ্যমিক সিলেবাসটা অতিক্রম করে এসেছো সেও করেছে। এখন পার্থক্য হয়ে দাঁড়াবে এর মধ্যে কে কতটা ডেপথে জেনেছে, ইন ডেপথ, সেই পার্থক্যটা দাঁড়াবে। তো আমরা আহামরি কি পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, যেটা পারবো সেটা হচ্ছে নিজের যে জানাটুকুকে সেটুকুকে আরও রিভাইজড করে নেওয়া, আরও ব্যাপক করে নেওয়া এবং কনফার্ম হওয়া, যেন নেগেটিভ না হয়। সেই বিষয়টা দেখতে গেলে যদি আমি সোর্সের কথা বলি, যে হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং সায়েন্স, এই তিনটে সাবজেক্টের জন্য মাধ্যমিক লেভেলে তুমি যে বইটা পড়েছো, যে বইটা পড়ে অভ্যস্ত, বিজ্ঞানকে চিনেছো, ইতিহাসকে চিনেছো, ভূগোলকে জেনেছো, সেই বইটাকেই আবার পূর্ণাঙ্গ তুমি সেটাকে পড়ে নাও এবং সেখান থেকে যে বিষয়গুলো মনে হচ্ছে জানা নেই বা সেগুলো কিন্তু নোট ডাউন করতে থাকে এবং সেখান থেকে কিন্তু পরের স্টেপগুলো আমরা পাবো। এরপরে আসি আমরা ম্যাথের জন্য বলবো অনেক বই আছে, অনেক বই। তো প্রিলিমসে যে ম্যাথগুলো আসবে সেগুলো কি এমন কঠিন না, একেবারে সাধারণ মানের অঙ্ক থাকে। তো সেগুলো অঙ্ক ভালো শিখতে গেলে আমি যে বইটা পড়েছি, এবং এই বইটা নিঃসন্দেহে একটা ভালো বই, যে কেসি নাগের অঙ্ক বই,
ধরে শিখে নাও, অঙ্কগুলো খুবই ভালো লাগবে। এবং প্র্যাকটিসের জন্য যে কোনো বই পাওয়া যায়, তবে সব থেকে প্র্যাকটিসের ভালো বই RS আগরওয়াল, এটা বাংলা ভার্সনেও পাওয়া যায়, এটা বাংলা ভার্সনে পাওয়া যায়। তো এই দুটো করলেই যথেষ্ট। এরপরে আসি ইংলিশ। ইংলিশটা তথাকথিতভাবে যে আমরা মাধ্যমিক সিলেবাসে যেটা পড়ে এসেছি, যেগুলো জেনে এসেছি, শুধুমাত্র সেটার উপরে নির্ভর করলে চলবে না। কোনোটাতেই কোনো বিষয়েই মাধ্যমিক লেভেলকে নির্ভর করা যায় না। বিভিন্ন বই থেকে প্রশ্ন কিন্তু আসছে, বিভিন্ন সোর্স থেকে। তো ইংরেজির জন্য মূলত যে কোনো একটা ভালো বই, মূলত পিকে দে সরকারের বইটাই বলবো, এর থেকে আমার মনে হয় সব থেকে ভালো বই পিকে দে সরকার। ইংরেজির জন্য পিকে দে সরকারের বইটাকে আরও ব্যাপকভাবে কাজে লাগবে আমাদের, এটা মেন্সেও কাজে লাগবে, সুতরাং বেশি বইয়ের দরকার নেই, ইংরেজিতে শুধুমাত্র পিকে দে সরকার। এইবার এই জিএসেরই একটা পোর্শন বাকি থেকে যায়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এমন একটা বিষয়, এটা কিন্তু ডেইলি আপডেট রাখতে হবে নিজেকে, এবং যে যতটা বেশি আপডেট থাকবে সে তত ভালো প্রশ্ন উত্তর করবে। শুধুমাত্র সবসময় যে আমি একটা প্রশ্ন পড়েই প্রশ্ন কমন পাবো এবং সেটা উত্তর করব, সেটা কখনোই না। আমার অন্যান্য বিভিন্ন বিষয় পড়া থাকলে অনেক প্রশ্ন থাকে যেগুলো ভাবনা চিন্তা করে উত্তর দেওয়া যায় যদি কারোর পড়া থাকে। তো সেই জন্য বলবো কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পড়তে হবে। এবং সব থেকে ভালো হয় যদি কেউ প্রত্যেক দিন নিউজ, যে কোনো একটা বিশেষ নিউজ, কোনো কর্পোরেট নিউজ না, গভর্নমেন্ট সোর্সের, যদি ডিডি বাংলা, দূরদর্শন বা ডিডি নিউজ, অথবা রেডিওর নিউজ, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী, এটা অনলাইনে শোনা যায়, যদি প্রত্যেক দিন কেউ শুনতে পারে, আমার মনে হয় আই থিঙ্ক তার কোনো প্রয়োজনই নেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এক্সট্রা করে বার্ডেন নেওয়া, যদি প্রত্যেক দিন কেউ হ্যাবিটে নিয়ে আসে। এবং রাত 9টায় সব থেকে ভালো হচ্ছে যদি রাত 9টাতে যে খবরটা আসে, নিউজ অ্যাট 9 ইংরেজিতে আসে, এই খবরটা শুনতে পারলে কিন্তু তার ব্যাপক ডেভেলপমেন্ট হবে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স না, তার দক্ষতা বাড়বে, ইংরেজির দক্ষতা বাড়বে, এবং ইংরেজি বলার দক্ষতাও বাড়বে কিন্তু এই নিউজটা যদি কেউ শুনতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্স আর যে কোনো একটা দৈনিক বাংলা বা যে কোনো একটা পেপার পড়া, অর্থাৎ যাতে করে যে আমাদের চারপাশে কি ঘটে চলেছে সেই ধারণাটা থাকে, এই ধারণাটা থাকা কিন্তু খুবই জরুরি। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, ম্যাথ, জিএস, জিকে, প্রিলিমস দিয়ে মোটামুটি এইরকম একটা হয়ে গেল। এরপরে পাশাপাশি যে কোনো একটা প্র্যাকটিস সেট দিতে হবে। কারণ হচ্ছে কি, যে প্রধানত নেগেটিভটাকে হ্যান্ডেল করার জন্য, অর্থাৎ নেগেটিভটাকে এড়িয়ে চলার জন্যই কিন্তু প্র্যাকটিস সেট দিতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তার আগে বেসিক তুলতে হবে, ফান্ডামেন্টাল বিষয়গুলো, যেটা না জানলে এমসিকিউ সলভ করাটা খুবই কঠিন হয়। তো প্র্যাকটিস সেট অনেক করতে হবে। এই সঙ্গে যেটা চলতে থাকবে, যে মেন্সের যে পড়া, সেই পড়াটা কিন্তু একই সঙ্গে চলবে। আমরা দুটোকে একসঙ্গে নিয়ে চলবো, প্রিলিমস এবং মেন্স দুটোকেই একসঙ্গে নিয়ে চলতে হবে। তো মেন্সের জন্য একই বিষয়, রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন, এই তিনটে জিনিসের জন্য
বাংলার জন্য যদি কেউ ইংরেজিটা খুব ভালোভাবে করে থাকে, ইংরেজিটা যদি কারো রপ্ত হয়ে যায়, তাহলে আই থিঙ্ক হি ওর শি নিডেন্ট বেঙ্গলি প্র্যাকটিস, বাংলায় প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। যদি ইংরেজিটা যদি উঠে যায়, ইংরেজিতেই আমি লিখতে পারছি খুব দারুণ সুন্দর, তাহলে বাংলায় আমি অনায়াসেই পারবো, কারণ বাংলা হচ্ছে মাতৃভাষা। তো ইংরেজির জন্য পিকেদের সরকার থেকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রিপোর্টটা খুব ভালো লিখতে যদি হয়, হ্যাঁ, ভালো লিখতে গেলে ভালো পড়তে হবে। তাহলে সবথেকে ভালো পড়ার হচ্ছে ভালো ভালো নিউজ পেপারের বিভিন্ন রকম আর্টিকেল পড়া, ছোট ছোট আর্টিকেল পড়া। হ্যাঁ, এখানে যে রিপোর্টিংটা আমাদের করতে হয়, যে কোনো বিষয়ের রিপোর্টিং যে খুব বড়, হ্যাঁ, সংবাদপত্র পড়তে গিয়েই অনেক সময় হবে যে এই রিপোর্টটা কি লেখা যাবে, বা এই ধরনের রিপোর্ট কি আসে। তো সেই রিপোর্টের বিষয়টাকে আমাদেরকে জানতে হবে, যে আমি একটা ইন্টারন্যাশনাল মেরিটাইম রিলেশনের উপরে একটা প্রতিবেদন, বা এই ধরনের যে প্রতিবেদনগুলো আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই ধরনের প্রতিবেদন আসবে না, এটা অনায়াসে বলে দেওয়া যায়। কিন্তু যে লোকাল হ্যাপেনিংসের মধ্যে বিভিন্ন মিস হ্যাপেনিংস বা গুড হ্যাপেনিংস যাই বলো না কেন, বিভিন্ন অনুষ্ঠান আচার, তাদের উদ্বোধন বা বিভিন্ন দুর্ঘটনা, এই সমস্ত রিপোর্টিংগুলো মূলত করতে হবে, যেটা ইভেন্ট রিপোর্টিং বলা হচ্ছে। এই ধরনের রিপোর্ট আসবে। আর প্রেসি তো লিখতেই হবে। কিভাবে এবং এর পূর্ণাঙ্গ পুরো বিষয়টা পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমি নিয়ে আসব, সেটা চোখ রাখো। আচ্ছা, এরপরে আসি, মেন্সের পরেই হচ্ছে টাইপিং টেস্টটা কোনো বিষয় না, সেটা মেন্সের পরে অবশ্য আমি খোলসা করব। এবং শুধুমাত্র প্রিলিমস মেন্স টাইপিং না, তারপরেও অনেক কিছু বিষয় থাকে। যত স্টেজ এগোবো পরপর, তখন মনে হবে বিভিন্ন রকম ডিসিশান নিতে পারছি না। ডিসিশান নেওয়াটা খুবই জরুরি, কারণ ডিসিশান নিতে না পারা, যে সিদ্ধান্তহীনতা, এটাও কিন্তু মানুষকে কুঁড়ে কুঁড়ে খায় এবং অনেক ক্ষেত্রেই অনেক সমস্যা হয়। সেই রকম আমিও বিভিন্ন রকম ইনডিসাইসিভনেসে আমি ভুগতে থাকি। তোমরা আজকে যেটা ভাবছো যে ক্লার্কশিপ এর চাকরিটা তুমি পাবে, এবং এই ক্লার্কশিপের চাকরি আমি অলরেডি পেয়ে গেছি, তারপরেও আমার মধ্যে বিভিন্ন কিছু না পাওয়া আছে, এবং না পাওয়াগুলো থাকবে। কারণ যদি কোনো মানুষ, যদি কাউকে কন্টেন্টেড করা যায়, অর্থাৎ যদি কেউ সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে গেলে তার সফলতা আসে না। আবার যদি কোনো সফল ব্যক্তি, সে কিন্তু সন্তুষ্ট হয়েও থাকতে পারে না। এটা হচ্ছে বিষয়। আমাদের আপলিফমেন্টেশন চলতেই থাকবে, বিভিন্ন রকম পড়া। তো চাকরি প্রধান কথা হচ্ছে যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, দেন ইউ ক্যান। তুমি যদি ভেবে থাকো যে তুমি পারবে, তবে অবশ্যই তুমি পারবে। তুমি যদি প্রথমেই ভেবে নাও যে না, এটা আমার দ্বারা হবে না, তাহলে তুমি প্রথমেই হেরে গেলে। এই কথাটা বহুবার তোমরা শুনে এসেছো, এবং আমিও নতুন কিছু বলছি না, সেটারই রিপিটেশন দিচ্ছি, যে তোমরা এখন ওই প্রান্ত থেকে যারা ভিডিওটা দেখছো, আমিও একটা সময় তোমাদের মতোই ছিলাম। আমিও কোনো চাকরি পাইনি, দিশারা হয়ে বিভিন্ন কিছু খুঁজছিলাম অনলাইনে। তোমরা যেরকম বিভিন্ন যা পাও, যে কোনো ভিডিও গোগ্রা সেই গিলতে থাকো, কখন নিজের সময় কিভাবে চলে যাচ্ছে তোমরা বুঝতেও পারছো না। আর সময়ের যে মূল্য, সে মূল্যটাও তোমরা দিতে পারছো না, অথচ সময় চলে এসেছে, আবার পরীক্ষার সামনে, পরীক্ষায় বসে যাচ্ছ উইদাউট প্রিপারেশনে। শুধু তুমি না, এই রকম যত পরীক্ষার্থী আছে, তার মধ্যে খুবই কম সংখ্যক আছে যারা খুবই সিরিয়াস, তারা নিজেরা ভাবে যে আমি পাবো, এবং তারা পেয়ে বেরিয়ে যায়। তুমিও ভাবো যে তুমি পাবে, হ্যাঁ, শুধুমাত্র পাস করব এই কথা ভেবে যদি কেউ পড়ে, তাহলে কিন্তু সে ভুল করছে। তুমি যদি শুধুমাত্র পাসের জন্য পড়ো, তাহলে চাকরিটা পাওয়া খুব কঠিন হবে। আমাদেরকে পড়তে হবে মূলত র্যাঙ্কের জন্য পড়তে হবে। আমি যদি র্যাঙ্কের জন্য পড়ি, তাহলে কিন্তু অগত্যা এসে আমার চাকরিটা এসে দাঁড়াতেও পারে, নাও দাঁড়াতে পারে।
আমাদেরকে সব সময় র্যাঙ্ক 1-এর জন্য পড়তে হবে। র্যাঙ্ক 1-এর জন্য যদি পড়ি তাহলে কিন্তু এটা নিশ্চিত যে আমি চাকরি পাবো এবং আমার র্যাঙ্ক আসবে। 1 না আসুক, 1 নাই আসুক, কোনো অসুবিধা নেই। মানে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ব্যাপার। আমি যে দৃষ্টিভঙ্গিতে রাখবো এবং সেই দৃষ্টিভঙ্গিতেই আমার প্রিপারেশন কিন্তু চলতে থাকবে। ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ চলছে, এখন ফর্ম ফিল আপ চলতে থাকবে, আবার লাস্ট ডেট চলে আসবে, এরপরে পরীক্ষা হচ্ছে না করতে করতে একটা ভাটা পড়ে যাবে এবং প্রিপারেশনও থমকে যাবে। তারপরে একটা সময় প্রিপারেশন ছেড়ে দেবে, তারপরে আবার সামনে পরীক্ষা চলে আসবে। এইটা যারা করবে তারা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। হ্যাঁ, পারবে না এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি না, পাশ করেই যাবে। অনেকের হাইলি যারা ট্যালেন্টেড আছে তারা অবশ্যই পাশ করবে। যারা এর থেকে বেশি যোগ্যতায় বিলং করে তারা তো পাশ করবে, খুবই স্বাভাবিক কথা। কিন্তু আমি সাধারণভাবে তোমাদের কথা বলছি যে ফোকাসড হয়ে থাকতে হবে। গোটা বছর ধরে কিন্তু এই একই পাখির চোখ করে ক্লার্কশিপকে পড়তে হবে এবং শুধু প্রিলিমস না, প্রিলিমস, মেন্স, টাইপিং, 3টে কিন্তু ধাপ আছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো প্রিলিমসের জন্য পড়া তোমরা প্রত্যেকেই শুরু করে দাও। বুক লিস্ট যেটা বললাম, আরও কিছু সংযোজন বিয়োজন যদি কিছু করার থাকে সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের বলে দেব। এবং আমি আগামীতে ক্লার্কশিপের জন্য একটি স্পেশাল অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ চালু করতে যাচ্ছি। যারা মনে করো যে আমার প্রয়োজন যে এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, অ্যাপ্লিকেশন থেকে একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত স্যারের সঙ্গে থাকবো, তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কমেন্টে মাধ্যমে তোমরা যোগাযোগ করো, কমেন্টে লিখে জানাও। এবং যদি কেউ অফলাইন ব্যাচে অর্থাৎ এখানে এসে যদি কেউ পড়তে চাই তাহলে তাদের জন্যও আমি একটা কম্প্যাক্ট যে কোর্স ডিজাইন করেছি। কোর্সটা এখানে স্পেশালি কী শিখবে, ক্লার্কশিপের জন্য একটু খুব ভালো ধীর স্থির মাথায় যদি কেউ পড়ে এবং প্র্যাকটিস করে অবশ্যই পাওয়া যায়। এবং সাধারণ মানের থেকে নিম্ন মানের ছাত্ররাও পেতে পারে। তার উদাহরণ আমি নিজে। আমি মোটেও ভালো ছাত্র তো নাই, সাধারণ মানের ছাত্রও না, সাধারণের থেকে নিচু মানের একজন ছাত্র আমি ক্লার্কশিপ পেয়েছি। কিভাবে পড়ে পেয়েছি সেই প্রসেসেই আমি তোমাদেরকে বলবো বিভিন্ন কিছু, বা আমার বিভিন্ন ত্রুটি ছিল, খামতি ছিল, যার জন্য আমার হয়তো র্যাঙ্কটা আরও বেশি ইমপ্রুভ হতে পারতো। সেই সমস্ত কিছু নিয়েই আমি কোর্সটা করেছি। এখানে স্পেশালি তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে ইংরেজির স্পেশাল মেটেরিয়ালস পাবে, সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল মেটেরিয়ালস পাবে, আর ডেইলি রাইটিং অর্থাৎ অ্যান্সার রাইটিং যেটা মেন্সের জন্য, এটা প্র্যাকটিস করানো হবে। এই সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে কম্প্যাক্ট একটা ক্লার্কশিপের কোর্স। এই কোর্সে তোমরা যদি নাম নথিভুক্ত করতে চাও অবশ্যই আমাকে তোমরা জানাও। পরবর্তী আরও বিস্তারিত নিয়ে তোমাদের কাছে আসবো পরের ভিডিওয়। তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু বলেছি যে সিলেবাসটা যেটা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে অফিসিয়াল সিলেবাস এবং নোটিফিকেশান, এইটা কিন্তু সর্বপ্রথমে পড়ে নেওয়াটা কিন্তু জরুরি। কারণ এই প্রসেসের প্রথম ধাপ হচ্ছে নোটিফিকেশানটা পড়া। তো নোটিফিকেশানটা প্রত্যেকে পড়ে নাও এবং সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণার জন্য আমার আগের ভিডিওটা দেখে নাও, এবং পরবর্তীতে আমি নেক্সট আবার ক্লার্কশিপের জন্য ভিডিও নিয়ে আসবো। তব তক বাই।